আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া, যেটাকে পুরুষের অনুর্বরতা বা উপবন্ধাত্বা বলা হয়। বন্ধুরা, সাধারণত পূর্বে কোনো দম্পতির সন্তান না হলে সাধারণত একতরফাভাবে নারীদেরকেই দায়ী করা হতো যে মহিলার সমস্যা আছে, সে গর্ভধারণে অক্ষম, বাঞ্জা, বন্ধা, হাজারো কথা বলে তাকে কষ্ট দেওয়া হতো। বন্ধুরা, আধুনিক যুগে এটার আর সুযোগ নেই। এখন নারী পুরুষের উভয়ের পরীক্ষা রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষার দ্বারা সহজেই রোগ নির্ণয় করা সম্ভব যে সন্তান ধারণে, সন্তান জন্মদানে নারী অক্ষম না পুরুষ অক্ষম। বন্ধুরা, সাধারণত বর্তমানে ব্যাপক হারে পুরুষেরই এই সমস্যা দেখা দিয়েছে যে তাদের বীর্যে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণুর অনুপস্থিতি দেখা দিচ্ছে, আর এরই একটি পর্যায় হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। বন্ধুরা, এই অ্যাজোস্পার্মিয়া হচ্ছে যে বীর্যে শুক্রাণুর পরিমাণ একেবারে 0, সে একেবারে সন্তান জন্মদানে অক্ষম। তো বন্ধুরা, সাধারণত প্রধান দুটি কারণে এটি হতে পারে। একটি হচ্ছে দেহে শুক্রের স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত হওয়ার ফলে এটি হয়ে থাকে। দ্বিতীয়ত, শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটার ফলে এটি হয়ে থাকে। আর এইটি কেন হয়? এই সমস্যাগুলো সাধারণত প্রথমত বংশানুক্রমে হতে পারে, যে পূর্বে কারুর ছিল, বংশের পূর্বে কারুর ছিল, এক্ষেত্রে বংশানুক্রমেও হতে পারে। বন্ধুরা, শুক্রাণু ক্ষরণনালীতে প্রতিবন্ধকতা, সেই সাথে প্রচণ্ড রকমের জ্বর, অন্ডকোষে আঘাত পাওয়া, অন্ডকোষ ফুলে যাওয়া, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও হতে পারে। অনেক সময় টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য যে সকল সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়, এই সকল সাপ্লিমেন্টের কারণেও হতে পারে। অধিক পরিমাণে অ্যালকোহল বা মাদক সেবনের ফলে এগুলো হতে পারে। বন্ধুরা, এখন আসুন আলোচনা করি যে প্রকৃতপক্ষে এই অ্যাজোস্পার্মিয়া হলে ওই পুরুষ কি সন্তান জন্মদানে সক্ষম আর কখনো হতে পারবে বা আদৌ হতে পারে কিনা। বন্ধুরা, যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, অ্যাজোস্পার্মিয়ার রোগী সাধারণত সন্তান জন্মদানে সক্ষম হয় না। এটি রেয়ার কেস যে খুব অল্প সংখ্যক ব্যক্তি এই অ্যাজোস্পার্মিয়া থেকে মুক্তি পেয়ে সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছে। আর এর চিকিৎসা সাধারণত একটু ব্যয়বহুল। মাত্র 1 থেকে 2 মাসের ঔষধ সেবনে আপনার 15 থেকে 20,000 টাকা লেগে যেতে পারে। আর ফলাফল যেটা বললাম, খুবই রেয়ার কেস যে এই অ্যাজোস্পার্মিয়া থেকে খুব অল্প সংখ্যক পুরুষই মুক্তি পেয়েছে। সেক্ষেত্রে বলবো যে একান্তই কেউ চিকিৎসা নিতে চাইলে অবশ্যই চর্ম যৌন বিশেষজ্ঞ বা স্পাম বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেবেন। সাধারণ হাকিম, সাধারণ কবিরাজ বা শুধু সাধারণ DUMS করা, তো এরকম চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা না নেওয়াটাই উত্তম আমি বলে মনে করি, যে শুধু আপনাকে হয়রানি এবং পেরেশানি করে ছাড়বে, শুধু আপনার টাকাই খরচ হবে। সেক্ষেত্রে উচ্চ পরীক্ষা বা উচ্চ রকমের প্রযুক্তি ব্যবহার করে টেস্টের মাধ্যমে আপনি শুধু চিকিৎসা নিতে পারেন, যেটি খুব বেশি ব্যয়বহুল। সেক্ষেত্রে অনেকেই বলবেন যে তাহলে
স্বল্প খরচে কি চিকিৎসা নেওয়া যেতে পারে? বন্ধুরা, স্বল্প খরচে চিকিৎসা বলতে আমি জাস্ট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যে এই বীর্যের শুক্রাণু বৃদ্ধি বা শুক্রাণুর গুণগত মান বৃদ্ধিতে যেটি সেবন করতে বলেছেন বা খেতে বলেছেন, সেক্ষেত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাফহুম যে তোমরা শুক্রাণু বৃদ্ধি করতে চাও বা বীর্য বৃদ্ধি করতে চাও, তোমরা ডিম খাও। সেক্ষেত্রে আপনারা কমসে কম আমাদের দেশীয় মুরগির ডিম সপ্তাহে 2-3টি ভক্ষণ করতে পারেন এবং প্রত্যেকটি খাবার বা গরম খাবারের সাথে আপনার কালো জিরার তেল খেতে পারেন। এটি হলো আমি একজন হাকিম হিসেবে স্বল্প খরচে একটি ভালো চিকিৎসার কথা আপনাদেরকে বলছি। যেহেতু স্বল্প খরচে ভালো কোনো চিকিৎসা নেই এবং সাধারণত এই রোগ থেকে বেরিয়ে আসে খুবই কম সংখ্যক রোগী। আর সেই সাথে বলবো, আমার দাদা শ্বশুরকে সাথে নিয়ে আমি একটি হালুয়া তৈরি করেছি, যেটি আমার ভিডিওতে পূর্বে আপনারা অনেকেই দেখেছেন। এই হালুয়াটি নিজে তৈরি করে নিজে নিয়মিত সেবন করতে পারেন।